আমরা আজকে কথা বলবো একজন রাজনীতিবিদকে নিয়ে। আমাদের অনুষ্ঠানটি চলচ্চিত্রের, কিন্তু সেই রাজনীতিবিদের যে অবদান এবং উৎসাহ ছিল চলচ্চিত্রের প্রতি, সেই বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করছি। কারণ চলচ্চিত্র এমন একটা বিষয়, যে বিষয়টা একক কোনো বিষয় না, একক সিদ্ধান্তের বিষয় না। রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা না করে তাহলে চলচ্চিত্র এগিয়ে যায় না। রাষ্ট্র পৃষ্ঠপোষকতা তখনই করে যখন রাজনীতিবিদরা বুঝতে পারে চলচ্চিত্রের গুরুত্ব, শিল্প সাহিত্যের গুরুত্ব, তখনই একটি দেশের চলচ্চিত্র সমৃদ্ধি লাভ করে। তা আমাদের এমন একজন নেতা, যিনি চলচ্চিত্রের শুরুর দিকের যে তার অবদান, তার অবস্থান, সেই বিষয় নিয়ে আমরা কিছুটা আলোকপাত করব। সেটা হলো আমাদের শেরে বাংলা এ.কে ফজলুল হক। শেরে বাংলা এ.কে ফজলুল হক রাজনীতিতে তার কি পরিমাণ অবদান আছে এটা ইতিহাস সিদ্ধ, সকলেই জানেন। এই ক্ষেত্রে চলচ্চিত্রের সঙ্গে উনি কিভাবে সম্পৃক্ত হলেন, এটা 1940 সালের দিকের কথা। চলচ্চিত্র বিষয়ে আগ্রহ ছিল শেরে বাংলা এ.কে ফজলুল হকেরও। তিনি চিত্রশিল্পে বাঙালি মুসলমানদের অংশগ্রহণকে সুনজরে দেখতেন। সে আমলের একটি সূত্র থেকে জানা যায়, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হক সাহেব কলকাতার নিউ সিনেমা হলে গাজী সালাউদ্দিন চিত্রের উদ্বোধন করেন 1940 সালের 22 জানুয়ারি। 40-এর দশকে শেরে বাংলার সরকার নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন নিরঞ্জন পাল তারই সহযোগিতায়। ছবিটির নাম সেলফ রুলস ইন বেঙ্গল। ওই সময় তার নামে কলকাতায় গঠিত হয় বিটি, অর্থাৎ বেঙ্গল টাইগার পিকচার্স। এরপরে আমরা দেখেছি যে যখন আবার সেই তৎকালীন পূর্ব পাকিস্তান, অর্থাৎ আজকের বাংলাদেশ, সেখানে যখন যে চলচ্চিত্রটি বা প্রথম সবাক চলচ্চিত্র, নির্বাক চলচ্চিত্র আমাদের এখানে নির্মিত হয়েছিল 30-এর দশকের গোড়ার দিকে, কিন্তু সবাক চলচ্চিত্র যেটা, অর্থাৎ কথা সহ, আব্দুল জব্বার খান যে চলচ্চিত্রটা পরিচালনা করেছিলেন, প্রযোজনা করেছিলেন, সেই চলচ্চিত্রটি মুখোমুখোশ চলচ্চিত্রটি নিয়ে একটি অনুষ্ঠান করা হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠান। সেটা হলো রূপমহল সিনেমা হলে। রূপমহল সিনেমা হল পুরান ঢাকায় অবস্থিত। সেখানে সেই প্রথম দিনে যে মানুষের উত্তেজনা, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেই চলচ্চিত্রের প্রতি, তো তখন তো আর এত প্রেক্ষাগৃহ ছিল না বা সিনেপ্লেক্স তো তখন কেউ নামই শোনেনি, এমন একটি অবস্থার মধ্যে দিয়ে কিন্তু সেই চলচ্চিত্রটি রিলিজ হয়েছিল। শেরে বাংলা এ.কে ফজলুল হক তিনি তখন অনুভব করেছিলেন যে বাঙালি ছেলেরা তারা চলচ্চিত্র নির্মাণ করেছেন, সেখানে তার যাওয়া উচিত, কথা বলা উচিত। সেখানে শেরে বাংলা এ.কে ফজলুল হক বলেছিলেন পরিচালককে যে কিভাবে এই অসম্ভব কাজটি আপনি করে ফেললেন, অথচ এ দেশে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি নাই, কোনো স্টুডিও নাই, সেই সময়ে আপনি এত বড় একটি কাজ করলেন, একদম চলচ্চিত্র বানিয়ে ফেললেন, আপনি বাপের বেটা, এই যে শব্দটা তিনি উচ্চারণ করেছিলেন। যাই হোক, আমরা সেই মুখোমুখোশ চলচ্চিত্রটি দিয়েই আমাদের যাত্রা শুরু হয়েছিল। শেরে বাংলা এ.কে ফজলুল হক 56 সালেও তিনি প্রাদেশিক সরকারের পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন। আবার ওই সময়ে আমরা 1956-57 সালেই যখন আমরা দেখতে পেলাম যে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা যখন সৃষ্টি হলো, সেই সময় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পমন্ত্রী ছিলেন এবং শেরে বাংলা এ.কে ফজলুল হক সাহেব কিন্তু সেই সময় ছিলেন পূর্ব পাকিস্তানের গভর্নর, ছিলেন অনেক ক্ষমতার অধিকারী ছিলেন, এবং তার সেই সময়তেই কিন্তু এ দেশে ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, অর্থাৎ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা গড়ে ওঠে। শেরে বাংলা ফজলুল হককে আমরা এইভাবে পেয়েছি শিল্প সাহিত্যের
মাঝে। এই সকল মহান ব্যক্তিদের যদি সহযোগিতা না থাকতো, তাদের আগ্রহ উদ্দীপনা না থাকতো, তাহলে এদেশে হয়তো পাকিস্তান পিরিয়ডে চলচ্চিত্র উন্নয়ন সংস্থার সৃষ্টি হতো না, প্রতিষ্ঠা লাভ করতো না। কারণ পশ্চিম পাকিস্তানি ফিল্ম প্রডিউসার এবং পরিবেশকরা বলেছিল যে পূর্ব পাকিস্তানের যে আবহাওয়া, সেই আবহাওয়াতে কিন্তু চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব নয়, কারণ এটা শুট করবে না চলচ্চিত্রের জন্য। কিন্তু সেটা কিন্তু আব্দুল জব্বার খান চ্যালেঞ্জ করেই মুখোশ চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। 57 সালে যখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে উঠলো, তারপরে থেকেই এ দেশে চলচ্চিত্র নির্মাণের কিন্তু একরকম হিড়িক পড়েছিল। সেই সময় অনেক চলচ্চিত্র নির্মাণ হয়েছিল, এই চলচ্চিত্রগুলো এখনো সেই সোনালী যুগের চলচ্চিত্রই বলা হয়, এবং সেই চলচ্চিত্রে যে প্রাণ ছিল, যে গল্প ছিল, যে কলাকৌশলী ছিল, সেটা কিন্তু এখনো বিস্ময়কর। আমরা অতীব সত্য হলেও বলতে পারি যে সেই চলচ্চিত্রের যে মাঝে যে সৃজনশীলতা, যে মেধা, যে গল্প বলার যে কৌশল ছিল, সমৃদ্ধি ছিল, সেটা কিন্তু আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে অনেকটা হারিয়ে ফেলেছি। আমাদের প্রত্যাশা চলচ্চিত্র আর ফিরে আসবে সেইভাবে। আর শেরে বাংলা একে ফজলুল হকের প্রতি থাকলো আমাদের পরম শ্রদ্ধা, এবং আমরা সেই মহাপুরুষকে এখনো স্মরণ করি।